আজকে আমরা আলোচনা করব ইনপুট জিএসটি এবং আউটপুট জিএসটি বলতে কি বুঝি। জিএসটি রেজিস্ট্রেশন করতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়, জিএসটি বিল কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব ইনপুট জিএসটি এবং আউটপুট জিএসটি বলতে আমরা কি বুঝি। সহজ কথায় বলতে গেলে আমরা যখন কোনো জিনিস পারচেজ করি তখন কিন্তু আমরা সেটা ট্যাক্স দিয়ে পারচেজ করি, আর সেই ক্ষেত্রে বিলটি যেহেতু আমার কাছে নেই অর্থাৎ বিলটি আমাদের কাছে আসে, সেহেতু এই ট্যাক্সটিকে আমরা ইনপুট ট্যাক্স বলতে পারি। আর আমরা যখন কোনো জিনিস বিক্রি করি তখন কিন্তু আমরা তার উপর ট্যাক্স চার্জ করি, তারপরেই কিন্তু আমরা সেই প্রোডাক্টটি বিক্রি করি। সেই ক্ষেত্রে বিলটি যেহেতু আমাদের কাছ থেকে বেরিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা তাকে আউটপুট জিএসটি বলতে পারি। তাহলে উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা বুঝতে পারি। ধরে নিন কোনো জিনিস আমরা 1000 টাকায় কিনেছি, 1000 টাকায় কেনার পর প্রোডাক্টটির উপর 10% জিএসটি বসে। আমি হিসাবের সুবিধার জন্য 10% জিএসটি ধরে নিলাম, তাহলে 1000 টাকার 10% মানে 100 টাকা, টোটাল ভ্যালু হবে কিন্তু 1100 টাকা। এই 1100 টাকা আমি একটি প্রোডাক্টে চার্জ করে আমার কাছে আনলাম। এই ক্ষেত্রে যে 100 টাকা আমি পেমেন্ট করেছি সেটা কিন্তু ইনপুট জিএসটি, কেননা ওই জিএসটি আমাদের ঘরে এবং আমি প্রোডাক্টটি ধরলাম 1200 টাকায় বিক্রি করছি, তা 1200 টাকায় আমরা প্রোডাক্টটি বিক্রি করেছি। তারপর যদি 10% জিএসটি হয় তাহলে 120 টাকা, এক্ষেত্রে কিন্তু আউটপুট জিএসটি। আর আমরা জিএসটি ক্যালকুলেশন কিভাবে করি, আর কিন্তু আউটপুট জিএসটি থেকে ইনপুট জিএসটি বাদ দেবার পর গড় যেটা থাকবে সেটা কিন্তু আমরা গভর্নমেন্টকে পেমেন্ট করব। অর্থাৎ এই ক্ষেত্রে 120 টাকা থেকে 100 টাকা বাদ দিয়ে যে 20 টাকা পড়ে থাকবে সেই 20 টাকা কিন্তু গভর্নমেন্টকে পেমেন্ট করব। তো আমরা ইনপুট জিএসটি, আউটপুট জিএসটি এবং কিভাবে আমরা জিএসটি পেমেন্ট করতে পারি সেটা আমরা বুঝে নিলাম। এবার চলে আসি, আমাদের যদি জিএসটি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে আমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে। তো সে প্রোপ্রাইটারশিপ বিজনেসের জন্য কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন করাতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু প্রোপ্রাইটারের ফটো অবশ্যই লাগবে। কিন্তু প্রপার্টির উপর যে বিজনেসটি করছে সেই প্রপার্টির কিন্তু ট্যাক্সের রিসিট বা ইলেকট্রিক বিল যে কোনো একটির প্রয়োজন পড়বে, কখনো কখনো কিন্তু দুটিরই প্রয়োজন পড়ে। আর সেই প্রপার্টি যদি রেন্টেড হয় তবে রেন্ট এগ্রিমেন্টের প্রয়োজন পড়বে। যদি দেখা যায় প্রপার্টি তার নিজের নামেই আছে তাহলে কিন্তু রেন্ট এগ্রিমেন্টের প্রয়োজন পড়বে না, সেই ক্ষেত্রে প্রপার্টির রিসিটই কিন্তু কাজ চলে যায়। কিন্তু প্রপার্টি যদি আমার না হয় এবং কারো কাছ থেকে যদি রেন্টে নেওয়া হয় সেই ক্ষেত্রে তাকে কিন্তু একটি নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ এনওসি দিতে হবে যে ওইখানে আমি ব্যবসা করছি, তার জন্য আর কোনো আপত্তি নেই। আর 4 নম্বরে থাকবে ব্যাংক স্টেটমেন্ট অথবা ক্যান্সেল চেক। এই ক্ষেত্রে ক্যান্সেল চেক হলে অনেকটাই ভালো হয়, কেননা ক্যান্সেল চেক স্ক্যান করে পাঠাতে গেলে অনেক পেমেন্ট আসে। ধরুন আমি প্রেফার করব ক্যান্সেল চেক দেবার জন্য। যদি কেউ ক্যান্সেল চেক দেওয়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু কাজ চলে যাবে। সেই ক্ষেত্রে বলবো প্রোপ্রাইটারশিপ বিজনেস হলে সেভিং অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট দুটার মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্ট দিলেই কিন্তু কাজ হয়ে যাবে, তবে কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া কিন্তু সবথেকে ভালো। এই 4টি ডকুমেন্ট দেওয়া কিন্তু আমাদের প্রয়োজন, কিন্তু এছাড়াও কিছু ইনফরমেশনের জন্য আমাদের আরও বেশ কিছু ডকুমেন্ট কিন্তু আমাদের সাথে রাখা দরকার, যেমন প্রোপ্রাইটারের প্যান কার্ড, প্রোপ্রাইটারের আধার কার্ড, এছাড়াও প্রফেশনাল ট্যাক্স, ইনভয়েস সার্টিফিকেট আর ট্রেড লাইসেন্স, ভোটার আইডি। এই কয়টা জিনিস কিন্তু মিনিমাম লাগবে আমাদের জিএসটি রেজিস্ট্রেশনের জন্য। আমাদের যদি বিজনেস পার্টনারশিপ হয় সেই ক্ষেত্রে আগে যে ডকুমেন্টগুলি বলা হয়েছে সেগুলি কিন্তু লাগবে। তাছাড়া পার্টনারশিপ আইডির প্রয়োজন। তাছাড়া যে কয়েকজন পার্টনার ওই বিজনেসে আছে প্রত্যেকের কিন্তু কেওয়াইসি দিতে হবে, অর্থাৎ তাদের ফটো, প্যান কার্ড, আধার কার্ড এগুলির কিন্তু প্রয়োজন পড়বে। এছাড়া পার্টনারশিপ বিজনেস করলে কিন্তু আমাদের অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট দিতে হবে, এই ক্ষেত্রে কিন্তু সেভিং অ্যাকাউন্টে কাজ হবে না। এবার আমরা জিএসটি রেজিস্ট্রেশন করে নিলাম। জিএসটি রেজিস্ট্রেশন করার পর আমাদের কিন্তু একটি ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে। সেটি আমরা কিভাবে তৈরি করব, এখানে আমি কিন্তু একটি স্পেসিমেন্ট কপি দিয়ে দিয়েছি ট্যাক্স ইনভয়েসে। প্রথমে কিন্তু উপরে লিখতে হবে ট্যাক্স ইনভয়েস বলে। এই ক্ষেত্রে বলে রাখি বিল লেখলে কিন্তু চলবে না। ট্যাক্স ইনভয়েস এবং বিলের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যখন আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি
তখন যদি তার উপর আমরা জিএসটি বসাই তাহলে কিন্তু আমাদের ট্যাক্স ইনভয়েস তৈরি করতে হবে। আর যদি আমাদের জিএসটি রেজিস্ট্রেশন না থাকে অথবা কম্পোজিট স্কিমে জিএসটি রেজিস্ট্রেশন করা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিল ছাপাতে হবে। তা একটি বিল ছাপানোর সময় প্রথমে ট্যাক্স ইনভয়েস উপরে লিখবে আর তার নিচে থাকবে কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির জিএসটি নাম্বার। আর আমরা চাইলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারি। আমাদের ট্যাক্স ইনভরমেন্ট অফিসে যেতে হবে এবং ট্যাক্স ইনভেন্ট ডেট দিতে হবে এবং চালান নাম্বার ও চালান ডেট দেওয়া অত্যন্ত প্রয়োজন। আমাদের ট্যাক্স ইনভয়েস নাম্বার দিতে হবে, এরপর ট্যাক্স ইনভয়েস ডেট দিতে হবে। এছাড়াও চালান ডেট ও চালান নাম্বার দেওয়া কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন। আমাদের ট্রান্সপোর্টেশন মোড দিতে হবে, অর্থাৎ সেটি গাড়িতে যাচ্ছে কিনা, রেলে যাচ্ছে নাকি ফ্লাইটে যাচ্ছে সেটি কিন্তু দেওয়া অত্যন্ত প্রয়োজন। এবং ভেহিকেল নাম্বার, ডেট অফ সাপ্লাই দেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। এরপর যে ইম্পর্টেন্ট পার্ট আসছে, আমরা যে প্রোডাক্ট বিক্রি করব সেটি আমরা কাকে বিক্রি করছি সেই কোম্পানির নাম, সেই কোম্পানির অ্যাড্রেস এবং সেই কোম্পানির জিএসটি নাম্বার কিন্তু দিতে হবে এখানে। যদি কোনো কারণে সেই কোম্পানির জিএসটি নাম্বার না থাকে তাহলে আমরা ওই জায়গাটি কিন্তু ফাঁকা রাখতে পারি। এমন নয় আমার জিএসটি নাম্বার আছে বলে আমরা শুধুমাত্র জিএসটি ডিলারকে প্রোডাক্ট বিক্রি করতে পারবো এমন কোনো নিয়ম কিন্তু নেই। আমরা চাইলে কিন্তু কোনো আনরেজিস্টার্ড ডিলারকে আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের জিএসটি নাম্বারের জায়গাটি ফাঁকা রেখে দিতে পারি। এরপর আসবে প্লেস অফ সাপ্লাই, অর্থাৎ আমাদের প্রোডাক্ট আমরা কোথায় বিক্রি করছি। অনেক সময় দেখা যায় আমরা যেসব প্রোডাক্ট বিক্রি করেছি তার যে প্রাইমারি অ্যাড্রেস রয়েছে সেখানে প্রপার্টি থাকে না, তাদের গোডাউনে যাবে। অর্থাৎ গোডাউনের অ্যাড্রেস কোথাও থাকলে তাহলে আমাদের গোডাউনের অ্যাড্রেস দিতে হবে। এছাড়াও দেখা যায় কোম্পানি তাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে বি কোম্পানিকে বিক্রি করছে এবং সে আমাদেরকে জানালো সে প্রোডাক্ট আমরা বি কোম্পানিকে বিক্রি করেছি, সেই ক্ষেত্রেও দেখা যায় আমাদের প্লেস অফ সাপ্লাই কিন্তু অন্য হয়। আর তার জন্য বায়ো অ্যাড্রেস আর প্লেস অফ সাপ্লাই কিন্তু অনেক সময় আলাদা হয়ে থাকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা যায় দুটি অ্যাড্রেস কিন্তু একই হয়ে থাকে। এরপরে আমরা বিলের ডেসক্রিপশনে আসব। বাম দিকে প্রথমে আমরা শুরু করব সিরিয়াল নাম্বার দিয়ে, তারপর আমাদের প্রোভাইডারের ডিটেলস, তারপর প্রোভাইডারের এইচএনএস কোড, তারপর প্রোভাইডারের কোয়ান্টিটি, প্রোভাইডারের রেট এবং দুটা লেমআউট। যতগুলি প্রোডাক্ট হবে প্রোডাক্টটি লিখে নিয়ে তার যে যোগফল হবে সেটি হবে কিন্তু আমাদের ট্যাক্স লেভেল অ্যামাউন্ট। এখন আমাদের ট্যাক্স লেভেল অ্যামাউন্টের উপরে কিন্তু আমাদের জিএসটি বসাতে হবে। ধরে নিলাম আমাদের টোটাল অ্যামাউন্ট হয়েছে 10,000 টাকা, তার উপর আমাদের জিএসটি বসাতে হবে। এই ক্ষেত্রে আমাদের জিএসটি রেট হচ্ছে 18%, অর্থাৎ সিজিএসটি 9%, এফজিএসটি 9%, তা হচ্ছে ট্যাক্সেবল ভ্যালু। 1000 টাকা ফি জিএসটি 9%, অর্থাৎ 9% এফজিএসটি 9%, 900 টাকা টোটাল হয়েছে 11,800 টাকা। তারপর যদি তাদের রাউন্ড আপ করার প্রয়োজন হয় রাউন্ড আপ হবে টোটাল অ্যামাউন্টটি আর নিচে লিখে দিতে পারি। এছাড়াও যে টোটাল অ্যামাউন্ট হবে সেটি আমরা ওয়ার্ডে লিখব। এছাড়াও আমাদের বিলের মাঝে কিন্তু আমাদের ব্যাংকিং ডিটেলস মেনশন করব। এক্ষেত্রে আমরা কোন প্রোডাক্ট বিক্রি করলাম আমাদের ব্যাংক ডিটেলস ওই ক্লায়েন্টের সাথে চলে যাবে, আমাদের আলাদাভাবে দেবার কিন্তু প্রয়োজন হবে না, আমাদের ঝামেলাও অনেকটা কমে যাবে। এছাড়াও আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু 4টি জিনিস দেওয়া একান্ত প্রয়োজন। সেগুলি হলো আমাদের ব্যাংকের নাম, আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আমাদের ব্যাংকের আইএফএসসি কোড। এই 4টি জিনিস মেনশন করে দিয়ে কিন্তু আমরা আমাদের বিল সেখানেই শেষ করে দিতে পারি একটি সিগনেচারের জায়গা রেখে। ব্যাংক অ্যাকাউন্ট দেওয়াটা কিন্তু ম্যান্ডেটারি নয়, কেউ চাইলে দিয়ে দিলে কিন্তু কাজটা অত্যন্ত সুবিধা হয়। এখন চলে আসি, আমরা যখন একটি জিএসটি নাম্বার দেখি সেটি কিন্তু দেখি অনেক নাম্বার। একটি নাম্বার দেখি তাহলে তাদের মধ্যে কি থাকে, জিএসটি নাম্বারে প্রথম দুটি ডিজিট থাকে সেটি কিন্তু রিপ্রেজেন্ট করে আমাদের স্টেটকে। তারপর যে 10টি ডিজিট থাকে সেটি কিন্তু সেই কোম্পানি অথবা সেই ইন্ডিভিজুয়ালের প্যান নাম্বার থাকে। বাকি 3টি নাম্বার থাকে সেটি কিন্তু একটি র্যান্ডম সংখ্যা থাকে যেটি জিএসটি ডিপার্টমেন্ট আমাদেরকে দিয়ে থাকে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও,
ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।